গুড আফটারনুন। আশা করছি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, কারণ একজন কমেন্ট করেছেন যখন, তখন আশা করছি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো সবাইকে শুভ অপরাহ্ন জানিয়ে আমাদের আজকের লাইভ শুরু করছি। গুড আফটারনুন দেবলীনা। আচ্ছা, আজকের লাইভ হচ্ছে এন্ডোমেট্রিওসিসের ওপরে। টপিক এন্ডোমেট্রিওসিস। আপনারা হয়তো এই এন্ডোমেট্রিওসিসের নাম অনেকেই শুনে থাকবেন, হয় কারো কারো নিজের আছে বা আত্মীয় স্বজন বান্ধবীদের কাছেও শুনে থাকতে পারবেন। তো এই এন্ডোমেট্রিওসিস নিয়ে আজকে লাইভটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, এই মার্চ মাস হচ্ছে এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মান্থ। মানে এন্ডোমেট্রিওসিসটা আজ এতটাই ছেয়ে গেছে এবং এত পেশেন্ট আসে আমাদের কাছে এন্ডোমেট্রিওসিস নিয়ে, যে এই এন্ডোমেট্রিওসিসকে ঘিরে পুরো মার্চ মাসটাকেই রাখা আছে এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মান্থ বলে। সেই জন্যই ভাবলাম যে মার্চ মাসেই এন্ডোমেট্রিওসিসের লাইভটা করা উচিত, এই মাসটাকে চলে যেতে দেওয়া উচিত না। তাই 31শে মার্চ আসার আগেই এন্ডোমেট্রিওসিস নিয়ে আজকে লাইভ করতে বসলাম। এবং এই মাসেই আমাদের সমস্ত সচেতনতা প্রোগ্রামগুলো এন্ডোমেট্রিওসিসকে ঘিরে হয়ে থাকে বিভিন্ন জায়গায়। আচ্ছা, অলরেডি একজন লিখছেন বোনের আছে, রিসেন্টলি ডিটেক্টেড হয়েছে, টেনশনে আছি। টেনশনে থাকবেন না, টেনশন করলে কোনো কিছুই লাভ হয় না। এবার আমরা আলোচনায় চলে আসি সরাসরি, যে এন্ডোমেট্রিওসিস কি বা কাকে বলে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস কি বুঝতে হলে প্রথমে বুঝতে হয় এন্ডোমেট্রিয়াম কাকে বলে। এন্ডো মানে সবসময় হচ্ছে ইনসাইড। এন্ডোমেট্রিয়াম হলো ইউটেরাসের যে 3টে লেয়ার থাকে তার মধ্যে সবথেকে অভ্যন্তরী অথবা সবথেকে ভেতরকার যে লেয়ার বা আস্তরণ, তাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। তো এই এন্ডোমেট্রিয়াম তো থাকার কথা ইউটেরাসের একদম ভেতরের দিকে। এই ইউটেরাসের ভেতরের লাইনিং, এই এন্ডোমেট্রিয়ামই কিন্তু প্রত্যেক মাসে খসে পড়ে মাসিক হয়ে। তো এই এন্ডোমেট্রিয়াম যদি ইউটেরাসের ভেতরের আস্তরণ ছাড়া আর অন্য কোথাও থাকে, মানে সেটা ইউটেরাসের গায়ে অথবা ইউটেরাসের বাইরে, পেটের মধ্যে বা শরীরের যে কোনো জায়গায় থাকলেই সেই কন্ডিশনটাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। আবার বলি, এন্ডোমেট্রিয়াম বা ইউটেরাসের যে সবথেকে ভেতরকার লেয়ার বা আস্তরণ, সেটা যদি ইউটেরাসের একদম ভেতরে না থেকে ইউটেরাসের বাইরে কোনো জায়গায় থাকে, তাহলে সেই কন্ডিশনটাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। এবার ভেবে দেখুন, ইউটেরাসের ভেতরের লেয়ারে কত গ্ল্যান্ড আছে, স্ট্রোমাল টিস্যু আছে। এগুলো ইউটেরাসের ভেতরে থাকার কারণ যে এগুলো প্রত্যেক মাসে একটা বিছানার মতন জিনিস তৈরি করে প্রেগনেন্সির জন্য। প্রেগনেন্সি না আসলে সেটা খসে যায় মাসিক হয়ে। তো এই টিস্যু যেটা ইউটেরাসের ভেতরে থাকার কথা, সেই টিস্যু যদি ইউটেরাসের বাইরে কোথায় থাকে, তাহলে কি কাণ্ডটা হবে, যখন মাসিক হবে তখন যেমন ইউটেরাস থেকে এরকম এন্ডোমেট্রিয়াম বাইরে বেরিয়ে যাবে পিরিয়ডস হয়ে, সেই রকম অন্যান্য জায়গায় যেখানে যেখানে এই এন্ডোমেট্রিয়াম থাকবে সেইখানেও ব্লিডিং হবে। সেই থেকেই কিন্তু এন্ডোমেট্রিওসিসের যত ব্যথা এবং যত যন্ত্রণার সূত্রপাত। তাহলে এই এন্ডোমেট্রিওসিসের কারণ কি? যে এন্ডোমেট্রিয়াম ইউটেরাসের ভেতরে থাকার কথা, সেই এন্ডোমেট্রিয়াম কি করে ইউটেরাসের বাইরে গেল বা পেটের মধ্যে গেল, ওভারিতে গেল, বা পেটের মধ্যে যে পেরিটোনিয়ামের আস্তরণ আছে এইসব জায়গায় গেল, কি করে গেল? এবার এই কজগুলো বুঝতে হলে প্রথম মানে সব থেকে বড় যে কজটাকে বলা হয়, সেটাকে বলা হয় স্যামসনস থিওরি। সেটা হচ্ছে যে যেরকমভাবে এন্ডোমেট্রিয়ামটা প্রত্যেক মাসে পিরিয়ডসের সঙ্গে বেরিয়ে যায়, 10 to 15%, মানে 10 থেকে 15% মহিলাদের মধ্যে দেখা যায় যে এই এন্ডোমেট্রিয়াম টিস্যু খানিকটা পেছনের দিকে হাঁটে। মানে পেছনের দিকে হাঁটলে কোথা থেকে যাবে? ওটা
টিউবের মধ্যে দিয়ে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে পেটের মধ্যে গিয়ে পড়ে। এবার পেটের মধ্যে দিয়ে গিয়ে পড়লেই কি হবে, সেইখানে যা যা স্ট্রাকচারগুলো আছে, ধরুন পেটের মধ্যে যেখানে গিয়ে পড়লো ফ্যালোপিয়ান টিউব দিয়ে, তো সামনেই তো ওভারিটা আছে বা ডিম্বাশয় আছে, সেই ডিম্বাশয়ের গায়ে গিয়ে পড়বে, তারপরে পেরিটোনিয়ামের গায়ে গিয়ে পড়বে, পেটের মধ্যে অন্ত্র আছে, ইন্টেস্টিন আছে, তো সেইখানে গিয়ে পড়বে। এবার সেখানে গিয়ে পড়লেই কী হবে, সেই এন্ডোমেট্রিয়াল টিস্যু যার মধ্যে গ্ল্যান্ডস এবং ভেসেল আছে, সব কিছু আছে, সে চাইবে কি সেই টিস্যুর ওপর গিয়ে গ্রো করতে। যেমন ধরুন ফর এক্সাম্পল ওভারি দিয়েই বলি, কারণ ওভারিতেই সব থেকে কমনলি দেখা যায় এন্ডোমেট্রিওসিসটা। এবার সে ওভারির ওপর গিয়ে পড়লো, সেইখানে এন্ডোমেট্রিয়াল টিস্যু গছালো। তাহলে প্রত্যেক মাসে সেই মহিলার যখন মাসিক হচ্ছে, সেই সময় কিন্তু পিরিয়ডসের সময় তার ওভারির মধ্যেও ব্লিডিং হবে, এবং সেই ব্লিডিং হতে হতে কী হবে, সেখানে একটা হেমারেজিক সিস্ট ফর্ম করবে। সেই হেমারেজিক সিস্টের ব্লাডটাই পুরনো হয়ে গেলে চকলেট কালার হয়, যেটাকে চকলেট সিস্ট বলা হয়। চকলেট সিস্ট নিয়ে আমি একটা লাইভ অলরেডি করেছি, কিন্তু আজকে চকলেট সিস্ট হচ্ছে যখন এন্ডোমেট্রিওসিস শুধু ওভারিতে হচ্ছে, কিন্তু আজকের লাইফ হচ্ছে এন্ডোমেট্রিওসিস ইন জেনারেল, মানে আরও কোথায় কোথায় হয়। একজন লিখেছেন আমার আছে গ্রেড 4 এন্ডোমেট্রিওসিস। হ্যাঁ, এন্ডোমেট্রিওসিসের 4টি গ্রেড আছে, আর গ্রেড 3 অ্যাডিনোমায়োসিস ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপিতে ডিটেক্টেড। 6 ইয়ার্স ধরে ভুগছি, হরমোন ট্রিটমেন্টে আছি। এটা ফিউচারে কি খুব ক্ষতি করতে পারে? হরমোন ট্রিটমেন্টে থাকলে হরমোন ট্রিটমেন্টে থাকুন, দুম করে হরমোন ট্রিটমেন্টটা বন্ধ করে দেবেন না। এর সুদূরপ্রসারী এফেক্টসগুলো আমি আলোচনায় আসছি আস্তে আস্তে করে, ধীরে ধীরে এগোই, নাহলে তো আলোচনার রেসটা কেটে যায়। আচ্ছা, তাহলে কজেসের মধ্যে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এই পিরিয়ডসের কিছুটা ব্লাড পেছন দিকে চলে গেল, এটাকে বলা হয় রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন। রেট্রো মানে হচ্ছে পেছন দিকে ফিরে তাকানো, যেমন রেট্রোস্পেক্টিভ মানে কি, পেছন ফিরে তাকানো, সেরকম রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন মানে পিরিয়ডসের কিছুটা ব্লাড রেট্রোগ্রেড যাচ্ছে, গিয়ে পেটের মধ্যে পড়ছে, পড়ে সেইখান থেকে সেই এন্ডোমেট্রিয়াম যেখানে যেখানে গিয়ে পড়ছে সেখানে সেখানে গ্রো করছে, এবং সেখানে সেখানে পিরিয়ডসের সময় ব্লিডিং হচ্ছে। মোদ্দা কথা হচ্ছে পিরিয়ডসের সময় ওই জায়গাগুলোতেও ব্লিডিং হচ্ছে। ব্লিডিং হলে কি হবে, সেই সমস্ত স্ট্রাকচারগুলো একটা আরেকটার সঙ্গে লেগে যাবে, যেমন ইন্টেস্টিনের ওয়াল, পেছনে ইউট্রাসের পেছনেই আছে রেকটাম, সিগময়েড, কোলন টোলন আছে, সেগুলো এসে ইউট্রাসের সাথে লেগে যাবে। টিউবসগুলো এসে মানে যেরম যেরম থাকার কথা টিস্যুগুলোর সেরম সেরম ডিসপোজিশনে না থেকে তারা একে অপরের সাথে জড়িয়ে যাবে। এবার জড়িয়ে টড়িয়ে গেলেই তাদের কর্মক্ষমতা ব্যাহত হবে সেই সমস্ত টিস্যুগুলোর, তাই না? এন্ডোমেট্রিওসিস আছে, 2 টাইম সার্জারি হয়েছে। বারে বারে সার্জারিটা একদমই ভালো কথা নয় এন্ডোমেট্রিওসিসে। এখনও কনসিভ করতে পারিনি, বাট পিরিয়ড খুব ইরেগুলার হয়ে গেছে, কোনো কি সলিউশন আছে? এন্ডোমেট্রিওসিস যদি দুবার সার্জারি হয়ে গিয়ে থাকে, আবারও কনসিভ করতে পারছেন না, পার্টিকুলারলি গ্রেড 3 গ্রেড 4 থাকলে বাচ্চা নিতে চাইলে বেটার অপশন হচ্ছে ডিরেক্ট একটা আইভিএফে যাওয়া আমার মনে হয়, কারণ বেশি দিন নষ্ট করলে না আপনার ডিম্বাশয়ের যে রিজার্ভ সেটা নষ্ট হয়ে যাবে। আর বারবার সার্জারি করলে রিজার্ভ নষ্ট হয়, সেই জন্য আমরা বারবার সার্জারি করতে বারণ করি। ফার্স্ট সার্জারি শুড বি দ্য বেস্ট সার্জারি। সার্জিক্যাল ট্রিটমেন্টে আসবো, তখন বলবো কথাগুলো। তাহলে এবার ওভারিতে হতে পারে, পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে হতে পারে, ইন্টেস্টিনের গায়ে হতে পারে, আরও কিছু কিছু জায়গায় এন্ডোমেট্রিওসিস হতে পারে। যেমন অনেকের সিজারের স্কারের ওপরে এন্ডোমেট্রিওসিস হতে পারে, অনেকের যে নর্মাল ডেলিভারির সময় যে কাটা হয় যাকে বলে এপিসিওটমি, জায়গা বড় করার জন্য, সেই এপিসিওটমি স্কারের ওপর হতে পারে এন্ডোমেট্রিওসিস। অনেকের হয়তো ইউট্রাসের টিউমার অপারেশন হয়েছে, সেই স্কারের ওপর এন্ডোমেট্রিওসিস হতে পারে। এগুলোকে বলে এক্সট্রা ইউট্রাইন এন্ডোমেট্রিওসিস, মানে ইউটেরাসের বাইরে যেখানে গিয়ে এন্ডোমেট্রিওসিস হচ্ছে। তো এন্ডোমেট্রিওসিসের মূল কজ তাহলে বললাম, যেটা বললাম রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন। এটা ছাড়াও আরও কিছু কজ পাওয়া গেছে। অ্যাকচুয়ালি এন্ডোমেট্রিওসিসকে বলা হয় এনিগমা, মানে যাকে ডিফাইন করা যায় না। মানে যে কোনো ডিজিজের যদি দেখা যায় 1001টা কজ বেরোয়, তাহলে বোঝা যাবে যে প্রত্যেকটা কজই কোনো না কোনো ক্ষেত্রে কার্যকরী হচ্ছে, একটা কোনো কজ নেই। যেমন এন্ডোমেট্রিওসিসেই অনেক আরও কজ আছে, যে ব্লাডের থ্রু দিয়ে যাচ্ছে, লিম্ফ্যাটিক ভেসেলের থ্রু দিয়ে যাচ্ছে, বা পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে যে টিস্যুগুলো আছে তারই মধ্যে একটা চেঞ্জেস হচ্ছে। এখন তো এন্ডোমেট্রিওসিসে ইভেন জেনেটিক কজও খুঁজে পাওয়া যাচ্ছে, কারণ দেখা যাচ্ছে হয়তো একই ফ্যামিলির মা, মাসি, মেয়ে সবার দেখা যাচ্ছে বিভিন্ন গ্রেড অফ এন্ডোমেট্রিওসিস আছে। তাহলে এই গেল যে কোথায় হয় আর কিভাবে হয়। তো সিমটম কি কি হয়, তাহলে এন্ডোমেট্রিওসিস যে আছে একটা পেশেন্ট এলে আমরা কি করে বুঝি তার কথাবার্তায়। তো এন্ডোমেট্রিওসিসের প্রথম এবং শেষ কথা হচ্ছে ব্যথা।
ব্যথা হচ্ছে সবথেকে পারসিস্টেন্ট সিমটম, যেটার জন্য পেশেন্ট ভুগতে থাকেন। এবং সেই ব্যথা কীরকম হয়, প্রথম যখন পেশেন্ট দেখেন হয়তো পিরিয়ডসের সময় কম বেশি ব্যথা হচ্ছে। এবার বেশিরভাগ সময় হয় কি, পিরিয়ডসের সঙ্গে কম বেশি ব্যথা হলে মায়েরা বলেন এই পিরিয়ডসের সময় তো একটু ব্যথাই হয়, সহ্য করতে হয়। এই করতে করতে দেখা গেল যে পিরিয়ডসের সময় ব্যথাটা আস্তে আস্তে খুব বেড়ে যাচ্ছে। কারো যদি পিরিয়ডের সময় অল্প বিস্তর ব্যথা হয় তার নিয়ে অত প্রবলেম নেই, কিন্তু ব্যথা যদি আস্তে আস্তে বেড়ে যায়, মানে তাকে বলে প্রোগ্রেসিভলি ইনক্রিজিং, তাহলে কিন্তু বুঝতে হবে যে তার এন্ডোমেট্রিওসিস হলেও হতে পারে। এবার সেই তারপরে দেখা যায় কি যে পিরিয়ডস হবার আগে থেকেই ব্যথাটা শুরু হচ্ছে এবং পিরিয়ডস হয়ে গেলে হয়তো ব্যথাটা চলে যাচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে যখন এই গ্রেড 3 গ্রেড 4 বা লং স্ট্যান্ডিং হয়, তখন দেখা যায় যে পিরিয়ডসের সময় তো হচ্ছেই, পিরিয়ডসের আগেও হচ্ছে এবং পরেও দুটো পিরিয়ডের মাঝে মাঝে যে সময়টা, সেই সময়টা কিছু না কিছু ব্যথা থাকছে। আচ্ছা, দু একটা প্রশ্ন নিতে থাকি। ম্যাম, আই হ্যাভ endometriosis and chocolate cyst too. Is it possible for me to conceive? Yes, definitely possible to conceive with proper treatment. চকলেট সিস্টের অপারেশনের পর পিরিয়ড স্টপ আর মেডিসিন নিলে কি প্রেগনেন্সিতে প্রবলেম হতে পারে? চকলেট সিস্টের পরে অপারেশনের পর পিরিয়ড স্টপ করা কেন হয়? করা হয় এন্ডোমেট্রিওসিসটাকে কমানোর জন্য। তারপরে আপনার ডাক্তার ডেফিনেটলি আপনাকে প্রেগনেন্সি ট্রিটমেন্টের দিকে নিয়ে যাবেন। আমার এজ 45, পিরিয়ড ইরেগুলার, কিছু কি ভয়ের ব্যাপার না? 45-এ পিরিয়ড ইরেগুলার হলে খুব একটা ভয়ের ব্যাপার নয়, কিন্তু ওই আজকে এন্ডোমেট্রিওসিস নিয়ে প্রশ্ন করলে খুশি হব। অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং নিয়ে লাইভ করেছি আগে। ম্যাম, আমার দুটো বেবি আছে, কি লাইকেশন করা এখন হয়েছে? লাইকেশন, এটার সাথে এন্ডোমেট্রিওসিসের কী সম্পর্ক বুঝলাম না, যাকে এগিয়ে যাই। আচ্ছা, একটা হচ্ছে ব্যথা, আরেকটা হচ্ছে পিরিয়ডসের সময় ব্যথা, প্রথম কথা। তার সাথে হচ্ছে অনেকের ক্রনিক একটা পেলভিক বা লো ব্যাক পেন হয় অনেক সময়, পার্টিকুলারলি যাদের দেখা যায় যে ওই ইন্টেস্টিন এসে লেগে গেছে ইউট্রাসের সাথে, সেই সব ক্ষেত্রে দেখা যায় ক্রনিক একটা ব্যথা, এমনকি তাদের স্টুল পাস করতে গেলেও ব্যথা হয়। আচ্ছা, আর হচ্ছে অনেকে ইরেগুলার ব্লিডিং নিয়ে আসে, হেভি মেনস্ট্রুয়েশন নিয়ে আসতে থাকে, এগুলো সে পরের দিকে হতে থাকে। অনেকে সহবাসে যন্ত্রণা নিয়ে আসে, পার্টিকুলারলি যাদের গ্রেড 3 গ্রেড 4 মেনস্ট্রুয়েশন এন্ডোমেট্রিওসিস থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সহবাসেও খুব অসুবিধা হয়। আর কিছু কিছু তো আসেন আমাদের কাছে ইনফার্টিলিটি, মানে বাচ্চা আসছে না, সেইটা নিয়ে আসে। মেনোপজের পর এন্ডোমেট্রিওসিস থাকতে পারে, ভেরি রেয়ার, কারণ এন্ডোমেট্রিওসিসের তো কজটাই বুঝলেন যে মেনস্ট্রুয়েশন পেছন দিকে হেঁটে হবে। তবে কারোর যদি এন্ডোমেট্রিওসিস থাকে, তার মেনোপজটা আসতে অনেক দেরি হয় অনেক সময় আর কি, কারণ এন্ডোমেট্রিওসিসের সাথে অনেক সময় অ্যাডিনোমাইসিসও থাকে। অ্যাডিনোমাইসিসটা আমি জাস্ট আজকে ছুঁয়ে যাব, একদিন না হয় অ্যাডিনোমাইসিস নিয়ে আলাদা করে লাইভ করা যাবে। তো তাহলে কী বললাম, একটা পেইন নিয়ে আসে, পেইন মেইনলি মাসিকের সময় পেইন, যেটা প্রোগ্রেসিভলি ইনক্রিজিং, অথবা একটা লো ব্যাক পেইন থাকতে পারে, স্টুল পাস করার সময় পেইন হচ্ছে থাকতে পারে, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, ইরেগুলার ব্লিডিং নিয়ে আসতে পারেন, সহবাসী যন্ত্রণা নিয়ে আসতে পারেন, ইনফার্টিলিটি নিয়ে আসতে পারেন। আর আরেকটা গ্রুপ এই সব কিছুতে ভুগতে ভুগতে ডিপ্রেশন নিয়ে ইভেন সাইকিয়াট্রিস্টের কাছে হাসিল হয়। দুর্বা গোস্বামী, ম্যাম, হাউ লং আই ক্যান টেক ডাইনোজেস, ইজ দেয়ার এনি সাইড এফেক্ট? ভেরি গুড কোয়েশ্চেন। ডাইনোজেসটে আমি আসবো ট্রিটমেন্টের সময়, তখন ডাইনোজেস নিয়ে কথা বলবো, দেখবেন আপনার এই প্রশ্নের উত্তর থাকবে। সাইড এফেক্ট কিছু হয় না, আমি আপনাকে বলে রাখলাম। এটা কতদিন নেবে তার উত্তর আমার ট্রিটমেন্টে আসবে। এবার হচ্ছে তাহলে ডায়াগনোসিস করি আমরা কিছু সিমটমস দিয়ে, আর কতদিন হরমোন ট্রিটমেন্ট নির্ভর করছে। আপনি যদি বাচ্চা চান তাহলে তো হরমোন ট্রিটমেন্ট বন্ধ করে আপনার বেবি ট্রিটমেন্টের দিকে যেতে হবে, না হলে কিন্তু লং টার্ম ট্রিটমেন্টে থাকতে পারেন। অ্যাডিনোমাইসিসটা কি আলাদা? হ্যাঁ, একটু আলাদা। অ্যাডিনোমাইসিস নিয়ে আমি আলাদা করে লাইভ করবো, নাহলে না হবে না। অ্যাডিনোমাইসিস হচ্ছে, বলে রাখি এখানে অ্যাডিনোমাইসিসটা কি, বা আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন অ্যাডিনোমাইসিস নিয়ে ভিডিও আছে, যেখানে আমি অ্যাডিনোমাইসিস নিয়েই বলছি। কারো শোনার ইচ্ছা থাকলে ওটা ক্লিক করে দেখে নিতে পারেন। আচ্ছা, এবার গ্রেড 1, 2, 3, 4 লক্ষণ বলবেন। এই 1, 2, 3, 4 লক্ষণই তো বলছি, পেন, ডিসমেনোরিয়া, মেনোরেজিয়া, সহবাসে অসুবিধা, ইনফার্টিলিটি নিয়ে আসে, অনেকে ডিপ্রেশন নিয়ে আসে। আচ্ছা, অ্যাডিনোমাইসিসটা একটু বলে নিই। অ্যাডিনোমাইসিস হচ্ছে যখন এন্ডোমেট্রিয়াম টিস্যুটা ইউট্রাসের গায়ে থাকছে, সেটা হচ্ছে অ্যাডিনোমাইসিস। আর ইউট্রাসের বাইরে যখন যাচ্ছে সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। কেমন, মানে ইউট্রাসের গায়ে গায়ে যখন থাকছে শুধু, সেটা হচ্ছে অ্যাডিনোমাইসিস। এবং সেখানেও কিন্তু পেশেন্টের সেই ব্যথা, হেভি ব্লিডিং। তবে অ্যাডিনোমাইসিসটা কিন্তু ইউজুয়ালি দেখা যায় ওই 35 থেকে 45 এই গ্রুপ, কি 30 থেকে 45, একটা দুটো বাচ্চা আছে, এরকম মহিলাদের হয়। এবং অ্যাডিনোমাইসিসের আউটলুকটাই আলাদা এন্ডোমেট্রিওসিসের থেকে। এবার
ডায়াগনোসিস কি করে করি আমরা? একটা তো ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এই যে পেশেন্ট আমাদের বললেন এসে এই কমপ্লেন, সে দিয়ে ডায়াগনোসিস হয়। আরেকটা হচ্ছে আমরা পেশেন্টকে এক্সামিন করে বুঝতে পারি, যে অনেক সময় বড় এন্ডোমেট্রিয়াল সিস্ট থাকলে সেটা আমরা ইন্টারনাল এক্সামিনেশন করেই বুঝতে পারি। আমার নিসের 6 মান্থস হলো পিরিয়ড স্টার্ট হয়েছে, খুব পেন হচ্ছে, ইভেন আপার অ্যাবডোমেনে পেন হচ্ছে। আপার অ্যাবডোমেনে পেন ইউজুয়ালি পিরিয়ডসের জন্য হয় না, সাথে ভমিটিং টেন্ডেন্সি, এগুলো পিরিয়ডসের প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম। আমার এন্ডোমেট্রিওসিস আছে, টুইন বেবি হয়েছে 4 মান্থ, ফার্দার ট্রিটমেন্ট দরকার, ডক্টর বলেছেন সিস্টটা বসে গেছে। আপনি মনিটরিংয়ে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার রেকার করছে কিনা। As I want to conceive and I have Mirena inserted, my doctor has given me ballast in order to open the Mirena. আপনি কনসিভ করতে চাইলে আপনাকে মিরেনা খুলতে হবে, কারণ মিরেনা তো আপনাকে হয়তো অ্যাডিনোমায়োসিস বা এন্ডোমেট্রিওসিসের পেনের জন্য মিরেনাটা দেওয়া আছে। 6 to 7 ইয়ার্স ধরে হচ্ছে পিসিওএস। পিসিওএস নিয়ে আমি আজকে এখানে কথা বলবোই না, পিসিওএস নিয়ে অনেক লাইভ করেছি। এখন কোথায় চেম্বারে বসে একটু অ্যাপয়েন্টমেন্ট করার নাম্বার, আচ্ছা আমার এই পেজেই আপনি একদম ওপরে কাভার পিকচারেই অ্যাপয়েন্টমেন্ট করার নাম্বার পাবেন। পেজের একদম কাভার পেজে দেখবেন আমার সম্পৃক্তা যে ক্লিনিক, যেখান থেকে লাইভ করছি, এই ক্লিনিকের নাম্বার পাবেন, বা আমার ওয়েবসাইটেও পেয়ে যাবেন সমস্ত কিছু। আচ্ছা, ইউটিউবেও পাবেন। এবার আসছি ডায়াগনোসিস। একটা তো ক্লিনিক্যাল, মানে আমরা দেখে বুঝি, কিন্তু কনফার্ম করি কি দিয়ে? ইউজুয়ালি আলট্রাসোনোগ্রাফি দিয়ে কনফার্ম করা হয়, অনেক সময় ল্যাপারোস্কোপি করেও কনফার্ম করতে হয়। আলট্রাসোনোগ্রাফিতে হয়তো দেখা যাচ্ছে কিছুই নেই, যেগুলো গ্রেড 1 গ্রেড 2, যেমন একজন বলেন না আমার গ্রেড 3 গ্রেড 4 এন্ডোমেট্রিওসিস আছে, তো গ্রেড 1 গ্রেড 2 তখন থাকে, পেশেন্টের হয়তো সিমটম রয়েছে অল্প বিস্তর, কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে কিছু ধরা পড়ছে না, তখন আমাদের হয়তো একটা ল্যাপারোস্কোপি করে ডায়াগনোসিস করতে হতে পারে। আচ্ছা, সোনারপুরে বসেন না, আমি শুধু আমার চেম্বারেই বসি মা। হ্যাঁ, আচ্ছা, আর কিছু কিছু ক্ষেত্রে এমআরআই করতে হয়, সেগুলো সব ক্ষেত্রে কিন্তু এমআরআই করার দরকার পড়ে না, আলট্রাসোনোগ্রাফি বা আমাদের ক্লিনিক্যাল এতেই আমরা ডায়াগনোসিস করতে পারি। আচ্ছা, এটা খুব দুঃখের খবর একজন শোনাচ্ছেন, 2012 থেকে সাফার করছে এবং 4বার সার্জারি হয়ে গেছে। 4বার সার্জারির কথা নয়, এখনও মেডিসিন চলছে, তাছাড়া আইভিএফ ট্রিটমেন্ট স্টার্ট করেন, এইটাই কাজের কাজ করেছেন। যে এই যার 4বার সার্জারি হয়ে গেছে, তিনি আর স্পন্টেনিয়াসলি বা স্বাভাবিকভাবে তার প্রেগনেন্সি হবে এইভাবে বসে থাকবেন না। আপনার মানে শুধু শুধু সময় নষ্ট হবে। আপনি যে আইভিএফে গেছেন, এইটাই একদম ভীষণ ভালো ডিসিশন নিয়েছেন। আপনি আইভিএফটাই আপনি আরও দরকার হলে একবার না হলে 3-4 বার করুন, হ্যাঁ, কিন্তু বারবার সার্জারিতে আর যাবেন না, তাতে আপনার ডিমের সংখ্যা আরও কমে যাবে, ওভারি রিজার্ভ চলে যাবে বারবার সার্জারি করলে। এককালে আমরা বারবার সার্জারি করতাম, আজকে ওরমভাবে করা হয় না। আচ্ছা, এবার হচ্ছে আর এমআরআই তাহলে কোথায় করতে হয়? কিছু কিছু ক্ষেত্রে না ডিপ এন্ডোমেট্রিয়াল ইনফিল্ট্রেটেড এন্ডোমেট্রিওসিস থাকে, যেগুলো আলট্রাসোনোগ্রাফি বা ইভেন আমাদের ক্লিনিক্যালিও ধরতে পারি না। হ্যাঁ, সেখানে রেকটাম আর ইউট্রাসের মাঝামাঝি এন্ডোমেট্রিওসিক নডিউল থাকে, সেইগুলো এমআরআই করে ধরতে হয়। আর কিছু কিছু ক্ষেত্রে ইউট্রাসে বোঝা যায় না যে ওটা কি ইউট্রাসের ফাইব্রয়েড টিউমার না ওটা অ্যাডিনোমায়োসিস, সেই ক্ষেত্রে আমাদের এমআরআই করে দেখতে হয় যে ওটা ফাইব্রয়েড না ওটা অ্যাডিনোমায়োসিস, কারণ দুটো ট্রিটমেন্ট একদম আলাদা। এবার আসি আসল কথায়, যে ট্রিটমেন্ট কি এন্ডোমেট্রিওসিসের। এবার ভাবুন, প্রথম দিকটা যদি শুনে থাকেন এবং বুঝে থাকেন যে এন্ডোমেট্রিওসিসের মেন কজ হচ্ছে রেট্রোগ্রেড পিরিয়ডস, মানে পিরিয়ডসের কিছুটা ব্লাড পেটে গিয়ে পড়ছে, তাহলে কাউকে যদি আমার মেডিকেলি ট্রিটমেন্ট করতে হয়, তাহলে আমাকে তার পিরিয়ডসটা অ্যাটলিস্ট টেম্পোরারিলি বন্ধ করতে হবে। যেমন এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট করে যদি কারোর বেবি চলে আসে, প্রেগনেন্সিতে কিন্তু অনেকটা এন্ডোমেট্রিওসিস সারে, কারণ ভাবুন মাসিকটা 9 মাস বন্ধ থাকছে। আমার এন্ডোমেট্রিওসিস ছিল, ল্যাপ্রোস্কোপি হয়েছিল, বেবি হয়েছে, ভালো কথা। এখন একটা ডমিনেন্ট ফলিকেল আছে, ভয়ের ব্যাপার কেন? ডমিনেন্ট ফলিকেল তো ভালো জিনিস। ডমিনেন্ট ফলিকেল হচ্ছে মানে সেটা সেই ডিমটা ফাটবে, ওভুলেশন হবে। ডমিনেন্ট ফলিকেল হচ্ছে ডিম যে ফাটবে তার আগে যে ফলিকেলটা আসে তাকে চকোলেট সিস্ট কি এন্ডোমেট্রিওসিস? প্রথম থেকে বোধহয় শুনছেন না, আপনি একটু এই পেজে গিয়ে না আমার চকলেট সিস্টের লাইভ আছে এই মাসখানেক আগে, সেটা মন দিয়ে একটু শুনবেন, সেখানে শুধু চকলেট সিস্ট নিয়ে বলেছি। বা আমার ইউটিউব লিঙ্কে গিয়ে চকলেট সিস্টের ওপর ওই লাইভটাই ইউটিউবে দেওয়া আছে, সেটা শুনবেন। শুধু ছোট্ট করে বলে রাখি, চকলেট সিস্ট মানে তো চকলেট নেই তার মধ্যে ওল্ড ব্লাড আছে। পুরোনো ব্লাডকে দেখলে ঠিক ক্যাডবেরির মতন মনে হয় না, 1 ফোঁটা ব্লাড ফেলে চলে যাবেন, পরের দিন এসে দেখবেন ব্লাডটা ঠিক দেখতে চকলেট কালার হয়। তো ওভারিতে যে এন্ডোমেট্রিওসিসটা হয়, সেখানে তো রিপিটেড হেমারেজ হতে থাকে, তো এই ব্লাডটা কালেক্টেড হয়ে পরে চকলেট কালার হয়ে যায় বলে তাকে বলা হয় চকলেট সিস্ট। তো চকলেট সিস্ট এক কথায় হচ্ছে ওভারির এন্ডোমেট্রিওসিস। কারণ এন্ডোমেট্রিওসিস তো বহু অন্য অন্য জায়গাতেও হতে পারে। ট্রিটমেন্টে আসি।
ট্রিটমেন্টটা হবে পেশেন্টের সিমটম ওরিয়েন্টেড অনেকটা। পেশেন্ট বাচ্চা চাইছেন এখন না বাচ্চা চাইছেন না তার উপর নির্ভর করছে, পেশেন্টের বয়স কত, পেশেন্টের কটি বাচ্চা আছে, এই সব কিছুর ওপর নির্ভর করছে যে এন্ডোমেট্রিওসিস চিকিৎসা কী হবে। যিনি বাচ্চা চাইছেন তার চিকিৎসাটা কিন্তু হবে ওই ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ওরিয়েন্টেড। তার ক্ষেত্রে যদি আমরা কোনো সার্জারি করি, যদি কিছু করি, যদি ল্যাপ্রোস্কোপি করি, সবই কিন্তু ওরিয়েন্টেড হবে সেই দিকে। কিন্তু এক কথায় যদি বলেন যে গ্রেড 4 গ্রেড 3 এন্ডোমেট্রিওসিস যদি কারো থাকে, তার কিন্তু ইনফার্টিলিটির চিকিৎসাটা আইভিএফই হওয়া উচিত। তার কিন্তু সরাসরি যারা আইভিএফ করে তাদের কাছেই যাওয়া উচিত, কারণ তার বসে থাকা মানে আরও সময় নষ্ট করা। এবার আসি যিনি বাচ্চা এখনই চাইছেন না কিন্তু ভীষণ ভুক্তভোগী হচ্ছেন, তার মধ্যে এবার নির্ভর করছে যে সার্জারি হবে না মেডিকেল ট্রিটমেন্ট হবে। অবশ্যই প্রথমে আমরা মেডিকেল ট্রিটমেন্ট করি, কিন্তু কারো যদি একটা ভীষণ বড় সিস্ট থাকে, তাহলে মানে ভীষণ বড় এন্ডোমেট্রিওমা থাকে, তাহলে তার ক্ষেত্রে আমরা প্রথমে সার্জারিটা করে তারপরে মেডিসিন দিয়ে সাপ্রেশন করে রাখি। এবং এই যে মেডিসিন দিয়ে, একজন জিজ্ঞেস করলেন যে ডায়নোজেস দিয়েছে, ডায়নোজেসটা আমাদের হাতে এসে আমাদের খুব সুবিধা হয়েছে, কারণ আগে আমাদের কাছে এত দিনের হরমোনাল ট্রিটমেন্ট ছিল না। আমার এন্ডোমেট্রিওসিস আছে, হরমোনাল ট্রিটমেন্ট করছি, আমি কতদিন বাদে সেকেন্ড ইস্যু নিতে পারবো? আপনার ফার্স্ট ইস্যু থেকে 3 বছর বাদে নেবেন। আচ্ছা, এইবার হচ্ছে আবার ফিরে আসি যে ওটি করার পরেও কিন্তু মানে যাদেরকে আমরা, ওটি তো 2 রকমের হয় এন্ডোমেট্রিওসিস। একটা হচ্ছে কনজারভেটিভ, মানে যেখানে আমরা ইউটারাস বাদ দেবো না, যেখানে আমরা রাখার চেষ্টা করবো সব কিছু। সেই কনজারভেটিভ ওটি করার পরে কিন্তু আমরা পেশেন্টকে দীর্ঘদিন ধরে সাপ্রেশনে রাখি, মানে কি পিরিয়ডসটা বন্ধ রাখি এই ডায়নোজেস টাইপের ওষুধগুলো দিয়ে। কতদিন পর্যন্ত দেওয়া যায়? একজন প্রশ্ন করলেন। ডায়নোজেস্ট এখন ভীষণ সেফ। ডায়নোজেস্টের এখন কিন্তু 5-6 বছরের সেফটি ডাটা বেরিয়ে গেছে। ইনফ্যাক্ট এটা আমাদের হাতে এসে আমাদের খুব সুবিধা হয়েছে। আগে আমাদের হাতে এরকম ওষুধ ছিল না যেটা পেশেন্টকে আমরা 5-6 বছর পর্যন্ত খাওয়াতে পারি। আগে আমাদের হাতে কিছু ইঞ্জেকশন ছিল যেগুলো বেশিরভাগ আমরা 6 মাসের বেশি দিতে পারতাম না, বা যে ওষুধগুলো ছিল সেগুলোর এত সাইড এফেক্ট ছিল, যেমন ডানাজল বলে একটা ওষুধ ছিল, তার এত সাইড এফেক্ট হতো, ওষুধটা ভালো হওয়া সত্ত্বেও দীর্ঘদিন দেওয়া যেত না। কিন্তু ডায়নোজেস্ট হচ্ছে জাস্ট একটা প্রোজেস্টেরন মলিকিউল, এবং এটা খুব সফিস্টিকেটেড 4th জেনারেশন প্রোজেস্টেরন, যেটা কিন্তু আমরা এখন ইজিলি 5 থেকে 6 বছর পেশেন্টকে দিতে পারি। আমারই বহু পেশেন্ট আছেন যিনি বহু দিন ধরে ডায়নোজেস্ট করছেন, বিশেষ করে ইয়াং পেশেন্ট, ইয়াং মেয়েরা, মানে যাদের হয়তো এক্ষুনি বাচ্চা হওয়ার ব্যাপারটা নেই, তাদের ক্ষেত্রে সাপ্রেশন দিয়ে বহুদিন রেখে দিলে যখন বেবি চাইবে তখন খুলে দেওয়া হবে। অথবা যার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারা এখন বাচ্চা কাচ্চা নেওয়ার দরকার নেই, তাকেও ডায়নোজেস্ট দিয়ে বহুদিন রাখা যায়। তো এই মেডিকেল ট্রিটমেন্টটা এখন এরকম। এছাড়াও কিছু ইনজেকশনস আছে, কিন্তু এই ইনজেকশনসগুলো বললাম যেগুলো আপনারাও হয়তো নামও শুনে থেকেছেন, যারা এন্ডোমেট্রিওসিস আছে বলছেন হয়তো, যে লিউপ্রাইড ডিপো বা জোলাডেক্স, যেগুলো অ্যাকচুয়ালি গোনাডোট্রফিন রিলিজ হরমোন অ্যানালগস বলা হয় এগুলোকে। তো কিন্তু এই ইনজেকশন গুলো আমরা বেশি দিন দিতে পারি না। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন গ্রেড 3 আর গ্রেড 4 এর সিমটমস কি? এন্ডোমেট্রিওসিসের সিমটমস তো অলরেডি বললাম। গ্রেড 3 গ্রেড 4 তে চূড়ান্ত ব্যথা হবে, মেন কথা হচ্ছে চূড়ান্ত ব্যথা। আর গ্রেড 3 গ্রেড 4 তে যখন ওই রেকটামটা এসে ইউট্রাসের সাথে লেগে যায়, তখন ইভেন এদের স্টুল পাস করতে অসুবিধা হয়, এদের সহবাস করতে অসুবিধা হয়। নর্থ ক্যালকাটার দিকে আপনি বসেন ম্যাডাম? না, আমি কোথাও বসি না, শুধু নিজের চেম্বার সাউথ ক্যালকাটায় বসি। ওকে, আচ্ছা। আর এবার হচ্ছে সার্জারিক্যাল ট্রিটমেন্ট কিছু আছে। কনজারভেটিভ সার্জারি মানে হয়তো সিস্টটাকে আমরা বাদ দিলাম, বা যে সমস্ত লেগে আছে সেগুলো ছাড়িয়ে দিলাম। অনেক সময় আইভিএফ এর আগে কনজারভেটিভ সার্জারি করতে হয়, যেমন টিউব দুটো ক্লিপ করে দিতে হয়। অনেক সময় হয়তো আইইউআই এর আগে আমরা সার্জারি করে সমস্ত অর্গানগুলোর একে অপরের সাথে রিলেশনগুলো ঠিক করে দিই। তো 49 ইয়ার্স 7 মান্থস পিরিয়ড বন্ধ ছিল, আপনার লাস্ট 3 মান্থস হেভি ব্লিডিং আছে, প্রচণ্ড পেন, ইউএসজিতে এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসড, ডক্টর বায়োপসি আর হিস্টোস্কোপি সাজেস্ট করেছে, ডেফিনেটলি আপনার ডাক্তার যেভাবে বলছেন সেই পথে এগোন। এন্ডোমেট্রিওসিস স্টেজ 4, ইট হ্যাজ এফেক্টেড মোস্ট অফ মাই অর্গানস, লেফট ওভারি, uterus, fallopian, both large and small intestines. I am 33 years. Will my organs get removed? আপনার যদি সার্জারি হয়, গ্রেড 4 এন্ডোমেট্রিওসিস সার্জারি হলে নির্ভর করছে বাচ্চা কাচ্চা আছে কিনা। বাচ্চা কাচ্চা থাকলে তো সব কিছু রিমুভ করা হয় না, সেগুলো ছাড়িয়ে নিয়ে আইভিএফে যাওয়া হয়। আর বাচ্চা কাচ্চা না থাকলে, বয়স বেশি হলে তখন তো সবই রিমুভ করা হয়। কোথায় বসেন? সাউথ ক্যালকাটা। আমার চেম্বার সম্পৃক্তায়। আপনি এর নাম্বারটা না আমার এই ফেসবুকের যে পেজটা, এই পেজের ওপরে যে কাভার পিকচার আছে ওখানেই দেখবেন এর নাম্বার, অ্যাপয়েন্টমেন্ট নাম্বার আছে।
5-6 বছর পর কি সার্জারি করতে হবে, নাম কি একেবারে সেরে যাবে, এর উত্তরটা আমি দেবো, শেষে দেবো আর কি। 3 বছর এন্ডোমেট্রিওসিস ছিল রাইট ওভারিতে, এখন ইউএসজি রিপোর্টে পলিসিস্টিক চেঞ্জেস হয়ে গেছে বোথ ওভারিতে, এখনও কি মেডিসিন খেতে হবে? এন্ডোমেট্রিওসিসের জন্য যদি মেডিসিন খাচ্ছেন তো খেয়ে যান, যদি এক্ষুনি বাচ্চা না চান তাহলে এন্ডোমেট্রিওসিসের মেডিসিন খেয়ে যান, বন্ধ করবেন না। কারণ রেকারেন্সটা ভীষণ বেশি হয়। তাহলে এবার সার্জারি দুরকম হয়, একটা কনজারভেটিভ হলো, আরেকটা হচ্ছে সব বাদ দেওয়া। সব বাদ দেওয়া সার্জারিটা ইউজুয়ালি ইজি হয় কাদের ক্ষেত্রে, যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, 40-এর উপর বয়স তাদের ক্ষেত্রে। তার মানে এই নয় যে 40-এর নিচে আমরা বাদ দিইনি, অনেকের দিতে হয়েছে, হ্যাঁ, হয়তো 35-36 বছরের মেয়েরও দিতে হয়েছে। এত সিমটম গ্রেড 4 গ্রেড 3 যে পেশেন্ট নিজেই এসে বলেছে এটা দূর করুন, আর পারা যাচ্ছে না, যখন কোনো ওষুধই কাজ করেনি, ইভেন ডায়াগনোজিস্ট এগুলো সব ফেল করেছে। তো তাদের ক্ষেত্রে তখন বয়স্ক মানুষদের ক্ষেত্রে অনেক ইজি হয় সার্জারিটার ডিসিশনটা নেওয়া আমাদের পক্ষে এবং পেশেন্টের পক্ষেও। আর এন্ডোমেট্রিওসিসের ব্যথার জন্য আরেকটা ট্রিটমেন্ট আছে, আপনারা হয়তো অনেকে শুনেও থেকে থাকবেন, সেটা হচ্ছে মিরেনা। এই অ্যাডিনোমাইসিসে বেশি ইউজ করা হয়। মিরেনা হলো একটি দেখতে কপারটির মতন, জিনিসটা কিন্তু কপারটি নয়, তার মধ্যেই হরমোনটা আছে, যে হরমোন যেমন আপনারা ওরালি খাচ্ছেন বা কেউ ইঞ্জেকশন নিচ্ছে, এটা ওই ঠিক একটা টি শেপের জিনিসের উপরে হরমোনটা দেওয়া আছে, যেটা খুব কম একটা নিক্তিতে রোজ বেরোবে এবং 5 বছর ধরে থেকে যাবে। অনেক পেশেন্ট উপকৃত হয়েছেন এটাতে, আবার অনেকে উপকৃত হননি, এটাও ঠিক। কারণ মিরেনার ফেলিওর চান্সও আছে কিন্তু 5 to 10% ক্ষেত্রে। তো সেক্ষেত্রে 3-6 মাস পরে যখন দেখা যায় মিরেনা কাজ করছে না, তখন মিরেনা বাদ দিয়ে সার্জারিতে যেতে হয়। কিন্তু যাদের উপকার হয়েছে তারা কিন্তু 5 বছর পর পর এসে মিরেনাটা বদলে গেছেন। আমাদেরই পেশেন্ট আছে যারা হয়তো 3 নম্বর মিরেনায় আছেন। 38 ইয়ার্স প্রচণ্ড পেইন হয় ডিউরিং পিরিয়ড, প্রায় 7 days পিরিয়ড হয়, সি-সেকশন হয়েছে, 6 years বেবি, জাস্ট একটা ফাড়াতে কেটে গেছে, বেবিটা আছে। এনি সাজেশন ম্যাডাম? আপনার যদি কোনো ডাক্তার থাকে ডেফিনেটলি তার সাথে আপনি যোগাযোগ করুন, যদি কিছু করতে হয় ইনভেস্টিগেশনস তিনি বলবেন। লুপ্রাইড নেওয়ার পর সিস্ট হওয়ার পসিবল? হ্যাঁ, রেকারেন্স ভীষণ কমন তো এন্ডোমেট্রিওসিসে, সেটা আমি পরে আসছি। অ্যাড্রেস অফ চেম্বার এই পেজে আছে, এই পেজেই আছে, দেখবেন। লাস্ট ইয়ার ফেব্রুয়ারিতে আমার ধরা পড়ে, ডাইনোজেস খাচ্ছি, আমি নিজে 2 মাস খাওয়া বন্ধ করায়। কেন বন্ধ করেন আপনারা? এই নিচের ট্রিটমেন্টটা কেন করেন? আবার সারা করেছে এই পিরিয়ড বন্ধ, মানে এইভাবে পিরিয়ড বন্ধ করেই তো ট্রিটমেন্টটা হবে, না হলে কি করে হবে? অনেকের ধারণা আছে যে পিরিয়ড বন্ধ থাকলে পেটের মধ্যে ব্লাডটা জমে যায়, এটা কিন্তু ভীষণ ভীষণ ভুল ধারণা। এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্টটাই তো হচ্ছে পিরিয়ড বন্ধ করে ট্রিটমেন্ট। কারণ কজটা যদি বুঝে থাকেন, যখন বোঝালাম যে রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন হচ্ছে, পিরিয়ডের ব্লাডটা পেছন দিকে যাচ্ছে, তাহলে পিরিয়ডটা যদি না বন্ধ করি তাহলে আমরা কি করে এন্ডোমেট্রিওসিস চিকিৎসা করব? তাহলে এই হলো ট্রিটমেন্ট। এখন ডায়নোজেস্টটা সোজা কথা, ডায়নোজেস্ট যদি কারোর আপনাদের ডাক্তার বলে থাকে খেতে লং টার্মের জন্য, ডায়নোজেস্ট ছট করে নিজে থেকে কখনো বন্ধ করবেন না। বন্ধ করলে ভোগান্তি বাড়বে, যেটুকু সারিয়ে দিয়েছিলেন উনি আপনার সেটা আবার ফিরে যাবে আর কি। সেকেন্ড ইস্যু চাই না তো ডায়নোজেস্ট আরোই বন্ধ করবেন না। কেন বন্ধ করেছেন? নিজের ক্ষতি করেছেন, এটা বলতে বাধ্য হলাম আমি। আপনার ডাক্তার আপনাকে ভালো বুদ্ধি দিয়েছিল, আপনি এটা নিজের ক্ষতি নিজে করেছেন। কখনোই ডায়নোজেস নিজে বন্ধ করবেন না, সেলফ ট্রিটমেন্ট একদম করবেন না, কারণ আপনি তো মলিকিউলটাকে জানেন না, যিনি দিচ্ছেন আপনার ডাক্তার তো জেনে দিচ্ছেন। আচ্ছা, এবার লাস্ট কথায় আসছি, রেকারেন্স অফ এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস হচ্ছে একটি অত্যন্ত ক্রনিক রোগ। আচ্ছা, এটা বলার আগে 2-1টা কথা বলি, যে আমি বললাম না যে সিজারিয়ান সেকশনে স্কারে এন্ডোমেট্রিওসিস হতে পারে, এপিসোটমি স্কারে এন্ডোমেট্রিওসিস হতে পারে, সেইগুলোতে কিন্তু কোনো ওষুধ কাজ করে না, ওগুলো সার্জারি করতে হয়। সার্জারি করে স্কারটাকে বাদ দিয়ে দিতে হয়, মানে স্কারের যে সিজারিয়ান সেকশনের যে সেলাইটা তার উপর এন্ডোমেট্রিওসিস, সেই এন্ডোমেট্রিওসিস টিস্যু বাদ দিয়ে দিতে হয়। ওগুলোতে ওষুধ খুব একটা কাজ করে না। তো ম্যাডাম আমার এই সার্জারিটা করা হচ্ছে সেপ্টেম্বরে, বাট টিল টুডে অল্প অল্প এখনও ব্লিডিং হচ্ছে। আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন, তিনি ডেফিনেটলি আপনাকে ওষুধ দেবেন কিছু, এগুলোর তো সব কিছুই ট্রিটমেন্ট আছে। ফেসবুক লাইভ তো ওষুধ বলে দেওয়ার জায়গা নয়, অ্যাওয়ারনেস তৈরি করার জায়গা। প্রত্যেকেই আপনারা যারা বলছেন আমার এন্ডোমেট্রিওসিস আছে, প্রত্যেকে আপনারা কোনো না কোনো ডাক্তারের আন্ডারে আছেন, তারা হিট করবেন। লিউপ্রাইড নেওয়ার পর ট্রিটমেন্টটা কি একটু কাইন্ডলি? লিউপ্রাইড নেওয়ার পর ট্রিটমেন্ট নির্ভর করছে কার কীরকম স্টেজ, কার কী চাহিদা, কার বাচ্চা আছে নেই, এর উপর নির্ভর করছে। স্ট্রিমলাইন একজনের জন্য একটা ট্রিটমেন্ট নেই। লেট্রোজল খেলে বা ওভুলেশন ইন্ডাকশনে পেন হয়, এমন কিছু হয় না। গ্রেড 4 উইথ অ্যাডিনোমায়োসিস অ্যান্ড কন্ট্রোলড juvenile myoclonic epilepsy, failed Mirena, Zoladex for long 10 years, unmarried 35 years.
এটা যিনি দেখছেন তিনি সব থেকে ভালো দিতে পারবেন। কত পেশেন্টের বয়স সেই উপর নির্ভর করছে যে আলটিমেটলি একে সার্জারি করে দেওয়া হবে কিনা। কারণ মিরেনা ফেল করেছে মানে এবং জোলাডেক্স নিয়েই যাচ্ছেন, এতে আমার মনে হয় না মেডিসিনে খুব একটা কাজ হবে। পেলভিক এন্ডোমেট্রিওসিস নিয়েই তো বলছি সুস্মিতা মান্না দে, আমি তো পেলভিক এন্ডোমেট্রিওসিস নিয়েই বলছি। এন্ডোমেট্রিওসিস রোগটাই তো পেলভিসের রোগ। এন্ডোমেট্রিওসিস মোটা হলে হয় কি, এন্ডোমেট্রিওসিস মোটা হলে হয় কি, উত্তরটা হচ্ছে হ্যাঁ, এন্ডোমেট্রিওসিস বেশি দেখা গেছে কিন্তু মানে ওবেস পেশেন্টদের মধ্যে আরও বেশি। আর মোটা হয়ে থাকলে তার তো ডেফিনেটলি রোগা হওয়ার চেষ্টাই করা উচিত, তাহলে তো অন্য হরমোনাল ওষুধগুলোও সারবে। আর আমার আমার এজ 24, আমার চকলেট সিস্ট ল্যাপ্রোস্কোপি হয়েছে, বাট প্রেগনেন্সি আসছে না। আইভিএফ কতটা সাকসেস? এন্ডোমেট্রিওসিসে কিন্তু সত্যি অন্য ডিজিজে আমি বলি না, কিন্তু এন্ডোমেট্রিওসিসে ডেফিনেটলি আইভিএফ ইজ ওয়ান অফ দ্য ওয়েজ। মানে বেশি দেরি না করে বয়সটাকে এবং আপনার ডিম্বাশয়ের বয়সটিকে না বাড়িয়ে তাড়াতাড়ি আইভিএফে যাওয়া কিন্তু মঙ্গল। অনন্যা বন্দ্যোপাধ্যায়, ডায়াগনোসিস কিন্তু আমি অলরেডি বলেছি, আপনি বোধহয় পরে জয়েন করেছেন, যে কিভাবে আমরা কি সিমটম দেখে আলট্রাসোনোগ্রাফি করে। এই লাইভটা আবার আপনি পিছনে ফিরে একটু শুনবেন, সমস্ত আপনি আবার শুনতে পাবেন। স্টেজ 3 এন্ডোমেট্রিওসিস 3 বছর আগে ধরা পড়ে, চকলেট সিস্ট অপারেশন হয়, 2 ইয়ার্সের বেবি আছে, এখন আমি কোনো ট্রিটমেন্টে নেই। ফিউচারে কোনো প্রবলেম হতে পারে। ডায়নোজেস্ট খেয়ে আমার স্পটিং হতো, তো ডায়নোজেস্টটা বন্ধ করে দিয়েছে। ডায়নোজেস্ট খেয়ে অনেকে স্পটিং হয়, তারও আবার ট্রিটমেন্ট আছে, সাথে কি করতে হয়। কিন্তু আপনি ট্রিটমেন্ট যদি কিছু নাও করেন, আমি বলবো যেহেতু এন্ডোমেট্রিওসিস ভীষণ রেকারেন্ট ডিজিজ, সেই জন্য মনিটরিংয়ে অন্তত থাকা উচিত। মানে কারোর আন্ডারে একটা মনিটরিংয়ে থাকা উচিত, যাতে করে রেকারেন্স হচ্ছে কিনা বোঝা যাবে। রেকারেন্স হলে তখন তাহলে আবার ট্রিটমেন্টটা দেওয়া যাবে। তাহলে লাস্ট আসি এবার যে রেকারেন্স, সেই জন্য আরেকটা হচ্ছে যে অনেকের এন্ডোমেট্রিওসিস আছে, তারা এসে বলেন আমার এন্ডোমেট্রিওসিসটা আগে সারিয়ে দিন, তারপরে আমি প্রেগনেন্সি নেব। এইটা ওরম এন্ডোমেট্রিওসিস সারিয়ে দিয়ে প্রেগনেন্সি আনা ওরম হয় না। এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্টের মধ্যেই প্রেগনেন্সি আনার ট্রিটমেন্ট ঢুকবে, কারণ এন্ডোমেট্রিওসিস তো একটা রেকারেন্ট ডিজিজ, একবার সারিয়ে দিয়ে আবার আসে। রেকারেন্সটাই হচ্ছে আমাদের এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে সব থেকে ব্যর্থ প্রমাণ করে, আমাদের এই রেকারেন্স হয়ে। পুরো অপারেশন করে ক্লিয়ার করে দেওয়া হলো, 5-10 বছর পর আবার পেশেন্ট চলে এলো সেই রেকারেন্স দিয়ে। সেই জন্যই তো বলা হয় যে প্রেগনেন্সিটা যার নেওয়ার আছে তাই তাড়াতাড়ি নিয়ে নিন, বা যদি এমনিতে না আসে আইভিএফ করুন বা আইইউআই করুন, বা মানে ইনফার্টিলিটি স্পেশালিস্টদের আপনারা সাহায্য নিতে পাঠানো হয়। এন্ডোমেট্রিওসিস আছে, ল্যাপ্রোস্কোপি করা হয়েছে, আফটার দ্যাট কয়েক বছর পর কনসিভ করি। আচ্ছা, হ্যাঁ এটাও হয় কিন্তু এন্ডোমেট্রিওসিসের পেশেন্টদের, যেমন পিসিও এন্ডোমেট্রিওসিস এই পেশেন্টদের কিন্তু মিসক্যারেজও হয়, কিন্তু একবারে মিসক্যারেজ হলে থেমে যাওয়া উচিত না। আবার তার 3 থেকে 6 মাস পরে আপনি আবার ট্রাই করুন, কারণ বয়সটাকে, সব কিছু থাকে জীবনে, শুধু বয়সটা থাকে না। আর প্রেগনেন্সির সঙ্গে কিন্তু বয়সের মানে যোগাযোগটা ভীষণ বেশি না, তো সেই জন্য আপনি কিন্তু আর বেশি ওয়েট না করে, আপনার একটা বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকলে ইউ গো ইন টু দ্য ট্রিটমেন্ট। ওকে, তো এই মোটামুটি আজকের কথা, যে এই আমরা এটাই বলি যে পেশেন্টকে একটা কথাই বলি এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্ট করার সময়, যে আর কিছু এই ডিজিজটা সম্বন্ধে বলতে পারি না পারি, এটুকু বলতে পারি এ ভীষণ রেকারেন্ট, ফিরে ফিরে আসে। আমি ইরেগুলার পিরিয়ড 2 মাস 3 মাস, সঙ্গে লোয়ার অ্যাবডোমেন পেইন, ওয়েস্ট পেইন, ক্র্যাম্প, ডক্টর বলেছেন সার্জারি করলেই এই কষ্ট থেকে মুক্তি মিলবে। আইভিএফ প্রেগনেন্সিতে ভালো সাকসেস, অ্যাটলিস্ট এন্ডোমেট্রিওসিসে আমি বলবো স্পন্টেনিয়াসলি যা সাকসেস আসে তার থেকে বেটার আসে। 100% বলবো না কখনোই, 100% আইভিএফে কারোরই সাকসেস হয় না। কিন্তু আপনি যদি বলেন যে এন্ডোমেট্রিওসিসে, পার্টিকুলারলি গ্রেড 3 গ্রেড 4-এ, তো ডেফিনেটলি আমি বলবো স্পন্টেনিয়াসলি বসে থাকা মানে সময় নষ্ট করা। এন্ডোমেট্রিওসিস সার্জারি হয়েছে অক্টোবরে, বেবি তারপরে আসছে না, কি করবো? এর ট্রিটমেন্ট আছে, আপনি যার আন্ডারে আছেন তাকে, তিনি ডেফিনেটলি আপনাকে ট্রিটমেন্টের মধ্যে নিয়েছেন বা নেবেন। যাই হোক, অনেক আলোচনা হলো, আধ ঘন্টার বেশি কথা বলছি তখন থেকে। না, ওটা ইউএসজি রিপোর্ট দেখে নিজে না বুঝে করেছিলাম, সেটা বড় ভুল করেছি, বাট আবার খাচ্ছি টানা, ভেরি গুড। পিরিয়ড বন্ধর জন্য সেটা ভয় নেই, পিরিয়ড বন্ধ মানে আপনার তো পিরিয়ড বন্ধ করে এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট হচ্ছে। এই যে একটা আমাদের মেয়েদের মধ্যে ধারণা আছে, অধিকাংশ, এটা আমার 30 বছরের এক্সপিরিয়েন্সে এই একখানা ধারণা আমি দেখেছি মেয়েদের মধ্যে, যে পিরিয়ড বন্ধ করেই তারা ভাবে বোধহয় জীবন শেষ। তা নয়, পিরিয়ডটা তো বন্ধ রাখা হচ্ছে এখানে আপনার এন্ডোমেট্রিওসিসটাকে ট্রিটমেন্ট করার জন্য। কারণ যাদের এন্ডোমেট্রিওসিস হচ্ছে তাদের পিরিয়ড হলেই সমস্যা, সে পিরিয়ড বন্ধ রাখলে আপনার শরীরে কিছু অসুবিধা হবে না। এখানে আপনার জন্য এটাই ব্লেসিং যে ডায়নোজেস্টের মতন ওষুধ দিয়ে পিরিয়ড বন্ধ রাখা হচ্ছে, ফলে একদম ওরম বন্ধ করবেন না।
মেনোপজের পরেও ইউজুয়ালি, আমি কিন্তু উত্তরটা দিলাম, আপনি বোধহয় নোটিস করেননি, যে মেনোপজের পরেই ইউজুয়ালি এন্ডোমেট্রিওসিস হওয়ার কথা নয়, রেয়ারেস্ট অফ রেয়ার্স, কারণ মেনস্ট্রুয়েশনটাও বন্ধ হয়ে যাচ্ছে মেনোপজের পরে। তবে যাদের এন্ডোমেট্রিওসিস বা অ্যাডিনোমায়োসিস থাকে তাদের ক্ষেত্রে মেনোপজ আসতে অনেক সময় দেরি হয়, পার্টিকুলারলি অ্যাডিনোমায়োসিস থাকলে মেনোপজ আসতে ভীষণ দেরি হয় অনেকের ক্ষেত্রেই, এবং সেখানে দেখা যায় হয়তো আলটিমেটলি তাকে হিস্টেরেক্টমিতেই ল্যান্ড আপ করতে হলো। তাহলে এই মোটামুটি এন্ডোমেট্রিওসিস সম্বন্ধে আলোচনা, আশা করি উপকারে লাগবে। আর আমারও ইচ্ছা ছিল যে মার্চ মাস হচ্ছে এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মান্থ, আর আপনারা যেমন দেখেছেন যে বিভিন্ন হোর্ডিংয়ে ব্রেস্ট ক্যান্সারের জন্য আমাদের অ্যাওয়ারনেস রিবনের কালার হচ্ছে পিঙ্ক, এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস রিবনের কালার হচ্ছে ইয়েলো, আর এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মান্থ হচ্ছে মার্চ, সেই জন্যই এন্ডোমেট্রিওসিস নিয়েই আমাদের এত কথাবার্তা এই মার্চে। আশা করি আপনাদের আজকের লাইভের আলোচনায় কিছুটা হলেও উপকার লাগবে। আর আপনারা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন বা গিয়ে দেখবেন, এন্ডোমেট্রিওসিস নিয়ে ভিডিও আছে, অ্যাডিনোমায়োসিস নিয়ে ভিডিও আছে, ফাইব্রয়েড নিয়ে ভিডিও আছে, এবং চকলেট সিস্ট নিয়েও ভিডিও আছে। এগুলো যদি শোনেন তাহলে দেখবেন আরও এই আলোচনারই যা প্রেক্ষাপট ছিল সেইটাকে নিয়েই আরও আলোচনার মধ্যে আপনারা যেতে পারবেন, এবং আমার মনে হয় আরেকবার শুনলে হয়তো এটা রিভাইজ হবে, আরও ভালো আইডিয়াটা হবে। তো আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো কোনোদিন অন্য কোনো একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ, নমস্কার, ভালো থাকবেন সবাই।